উত্তরাখণ্ডের কুমায়ুন পাহাড়ের কোলে অবস্থিত নৈনিতাল প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য স্বর্গরাজ্য। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে যখন এগোতে থাকি তখনই মনে হয় যেন আমরা এক অন্য জগতে প্রবেশ করছি। এখানকার পান্না সবুজ রঙের লেক, নীল আকাশ আর সবুজ পাহাড় সব মিলিয়ে এখানে প্রকৃতি যেন নিজে হাতে অপূর্ব এক ছবি এঁকেছে। নৈনি লেকের শান্ত জলে পাহাড়ের প্রতিবিম্ব ভেসে উঠে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। নৈনিতালের আশেপাশে ছড়িয়ে থাকা দর্শনীয় স্থানগুলো এই সৌন্দর্যের মাত্রা আরো অনেক বাড়িয়ে দেয়। চায়না পিক বা নয়না পিক থেকে পুরো নৈনিতাল শহর ও দূরের তুষারাবৃত হিমালয়ের শৃঙ্গ একসঙ্গে চোখে পড়ে। এছাড়াও স্নো ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা এক অপূর্ব অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি তার নিজস্ব ক্যানভাসে রঙের খেলায় অপরূপ দৃশ্য তৈরি করে থাকে। অন্যদিকে নৈনী দেবীর মন্দির ও হনুমানগড়ির আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে হনুমানগড়ি সূর্যাস্তের জন্যও বিখ্যাত। কুমায়ুনের প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় সুন্দর, আর সেই সৌন্দর্যের স্বাদ নিতেই বেরিয়ে পড়েছিলাম কুমায়ুনের বেশ কিছু অঞ্চল ঘুরে দেখব বলে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। নৈনিতালে একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু হলো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, এত সকাল সকালই সুন্দর রোদ্দুর উঠে গেছে, খুব ভালো লাগছে। আর টেম্পারেচার আজকে রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি। আমরা কলকাতা থেকে এসে প্রথম দিনকে নৈনিতালের আশেপাশে দেখার মতন 12টি জায়গা, যেমন হিমালয় দর্শন, স্নো ভিউ পয়েন্ট, নৈনিতাল ওয়াটারফলস, সুইসাইড পয়েন্ট, বোটানিক্যাল গার্ডেন ও সরিয়াতাল সহ আরও অনেক কিছু জায়গা ঘুরে দেখেছিলাম। যারা এখনও সেই এপিসোড দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, যেগুলো গত পর্বেই আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি এখান থেকে ঘুরে দেখব নৈনিতালের যা যা জায়গা আছে দেখার মতন একদিনে, সেই জায়গাগুলো। সকালে একটু গরম চায়ের দরকার। ভাইয়া চায় দে দেনা। পাশের দোকান থেকে চা খেয়ে নিলাম। সবার প্রথমে শুরু করব এই নৈনিতাল কথাটা যার নাম থেকে এসেছে, সেই নয়না দেবীর মন্দির। তাহলে চলো প্রথমবারে শুরু করি নয়না দেবীর মন্দির দর্শন করে। সকালবেলা নীল আকাশের নিচে নৈনিতালকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমিও সেই সৌন্দর্যকে উপভোগ করতে করতে ম্যাল রোড ধরে এগিয়ে চললাম। ম্যাল রোডে থাকার জন্য প্রচুর হোটেল আছে। এখানে সাধারণত ডবল বেডের এক একটা রুম ভাড়া শুরু হয়ে থাকে 2000 টাকা থেকে। ম্যাল রোড দিয়ে অনেক টোটো চলাচল করে। পাহাড়ি রাস্তায় কিন্তু টোটো চলছে দেখতে পেলাম, আগে জানা ছিল না। আগে জানা থাকলে কিন্তু বোধহয় টোটো করেই চলে যেতাম মন্দিরের কাছ পর্যন্ত। চলো যাওয়া যাক। কিছুটা হেঁটে চলে এলাম লেকের একদম প্রথম দিকটাতে। স্থানীয়রা লেকের এই দিকটাকে বলে মাল্লিতাল। এই দিকটাতেই নয়না দেবীর মন্দির রয়েছে। আর লেকের যে দিকটাতে জিপ স্ট্যান্ড রয়েছে সেই দিকটাকে বলা হয় তাল্লিতাল। এখান থেকে পুরো নৈনিতালকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। মনে হয় যেন আকাশটা লেকের জলের সঙ্গে মিশে গেছে। এখান থেকে লেকের জলে বোটিং করার ব্যবস্থা আছে। পান্না সবুজ জলে ভেসে পড়তে ভালোই লাগবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। কিছুটা এগোতেই মন্দিরের গেট পেয়ে গেলাম। নৈনিতাল আসলে সাধারণত সব পর্যটকরাই চেষ্টা করেন এই মন্দির একবার ঘুরে যেতে। লেকের পাশে মন্দিরের পরিবেশ খুব সুন্দর, কিন্তু মন্দির পরিসরে ফটোগ্রাফির কোনো অনুমতি নেই।
তাই তোমাদেরকে মন্দির ভালোভাবে দেখাতে পারলাম না। এই নয়না দেবীর মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে মাতা সতীর চোখ অর্থাৎ নয়ন পড়েছিল, তাই এই মন্দিরকে নয়না দেবীর মন্দির বলা হয়। নয়না দেবী মন্দির কম্পাউন্ডের মধ্যে থেকে কোনো ভিডিওগ্রাফি বা কোনো ফটোগ্রাফি করার অনুমতি নেই। তা আমি গিয়ে যখন অফিসে কথা বললাম, তখন তারা বললেন যে একটা রাস্তা দেখিয়ে দিলেন, বললেন ওই জায়গার থেকে বাইরে থেকে ছবিটা নিতে। ওখানে ভীষণভাবে রেস্ট্রিকশন করে দিয়েছে। ওনারা যেটা বললেন সেটা হচ্ছে প্রচুর মানুষ এমনভাবে রিলস বানায় যেটা এই মন্দির কম্পাউন্ডের কাছে যেটা দৃষ্টিনন্দন নয়, তাই জন্য ওনারা এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। যাই হোক, আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তাহলে চলো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই জায়গা থেকে নৈনিতাল লেক, দূরে পাহাড় আর সামনে নয়না দেবীর মন্দিরের সৌন্দর্য মিশে গিয়ে আলাদা এক অনুভূতি তৈরি করে। সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম মন্দিরের সামনে খাবারের দোকানে। আমি ধোসা নিয়ে নিলাম। গরম গরম ধোসা চলে এসছে। আজকে পাহাড়ে অনেকটা হাঁটা, তাই জন্য পেটে কিন্তু সলিড ফুড লাগবে। সকাল সকাল ধোসা খেয়ে তারপরে বেরোবো। আর ওইদিকে আমাদের গতকালকে যে পাইলট কাকা রয়েছেন, যিনি আমাদেরকে গাড়ি করে ঘুরিয়েছেন, ওই কাকাকেও আসতে বলা হয়েছে। এখানে যে মসজিদ মোড় আছে, ওই মসজিদ মোড়ের কাছে উনি চলে আসছেন। ওনার গাড়ি করে আমরা প্রথমবারে চায়না পিকে যে পর্যন্ত গাড়ি যায় সেই পর্যন্ত যাব, তারপরে আমরা পায়ে হেঁটে উঠবো। এই সময়টুকুর মধ্যে খেয়ে নিই। চলো তাহলে। ধোসাটা যে খুব ভালো ছিল তা নয়, তবে ঠিক আছে, পেট ভরার মতন একটা আইটেম। সেটা খেয়েই এখন বেরিয়ে যাচ্ছি। চলো। নৈনিতাল মন্দির, মসজিদ এবং চার্চ, 3 ধর্মের মিলন ক্ষেত্র। আমরা রাস্তায় পৌঁছতেই দেখি কাকা এসে আমাদের জন্য অপেক্ষা করছেন। গতকাল ওনার সঙ্গে কাটিয়েছিলাম, বুঝেছিলাম উনি খুব ভালো একজন মানুষ। নৈনিতালের অনেক মানুষ ওনাকে সম্মান জানান। अच्छा सब ठीक ठीक है जी চলো কাকা। थैंक यू गुड मॉर्निंग सर प्रणाम গাড়িতে বসতেই গাড়ি ছেড়ে দিলেন। सर নয়না দেবীর মন্দির থেকে গাড়ি পথে আমাদের প্রথম প্রায় 5 কিলোমিটার পথ যেতে হবে। আমরা সবুজে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগোতে থাকলাম। गर्मी में होता गर्मी में कहते एनिमल्स कुछ मिलेगा? अब इत्तेफाक है कुछ भी एनिमल है नहीं ज़्यादा, बाकी जैसे भालू भी कम होते हैं यहाँ, और वो घुरड़ होते हैं, एक हिरण का छोटा रूप बकरी के बराबर होता है ना। আমরা গল্প করতে করতে এগোতে থাকলাম। প্রায় 5 কিলোমিটার রাস্তা গাড়িতে আসার পরে এই যে সামনে গেটটা, এই গেট থেকে আমাদেরকে চায়না পিকের ওপর দিকে যেতে হবে। এটা পুরোটাই হাঁটা পথের রাস্তা। চলো যাওয়া যাক। ঢুকে পড়লাম নয়না কিলবুড়ি ইকো ট্যুরিজমের প্রবেশদ্বার দিয়ে। ঢোকার গেট দেখেই বুঝতে পারলাম এখানে অনেকেই আসেন আমাদের মতন ঘুরতে। ঢোকার পথে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টিকিট কাউন্টার। যেতে গেলে এখানে টিকিট কাটতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের কাউন্টার থেকে মাথা পিছু 50 টাকার বিনিময়ে টিকিট কাটতে হলো। এবারে এখান থেকে আমাদেরকে যেতে হবে একদম ওপরে চায়না পিক। এই চায়না পিককে অনেকে নয়না পিকও বলে থাকেন। এখান থেকে দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। তাহলে চলো যাওয়া যাক। ও আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ফটোগ্রাফি করার জন্য ড্রোন নিয়ে আসবে, এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নেই। ড্রোন কিন্তু নিচে জমা করে নেবে। চলো যাওয়া যাক। আমরা যে ট্রেকটা করছি সেটা খুবই ছোট। পাহাড়ে আসলে একটু ট্রেক না করলে ভালো লাগে বলো? পাথর বেছানো চলার পথটা যথেষ্ট ভালো। জুতোটা একটু ভালো থাকলে এই রাস্তায় চলতে কোনো অসুবিধা হবে না। উঁচু উঁচু পাইন আর চির গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ। চারদিকটা সবুজ আর সবুজ। প্রকৃতি এখানে তার নিজস্ব সত্তায় রয়েছে। এই পথে চলতে যে কতটা ভালো লাগে বলে বোঝানো যাবে না। চলো चलो चलो चलो
আমরা দুজনে হেঁটে এগোতে থাকলাম। সত্যি তোমাদেরকে যে কি বলবো, এত সুন্দর পরিবেশ না এখানকার, সবুজ গাছ চারদিকে, রোদ আছে, ছাওয়া আছে, সুন্দর লাগছে। হ্যাঁ, তবে চলতে কিন্তু রাস্তা একটু চড়াই আছে ঠিকই, আমার তো বেশ মজা লাগছে। চলো যাওয়া যাক। চলার পথে মাঝে মাঝে রাস্তা এই রকম একটু চড়াই আছে। আমি আর আমার বন্ধু কাম ভাই অভিক দুজনে গল্প করতে করতে এগোতে থাকলাম। সত্যি আমি এর আগে দেউরিয়াতাল ট্রেক করেছিলাম। দেউরিয়াতাল উত্তরাখণ্ডেরই গাড়োয়ালে রয়েছে। আচ্ছা ভাই কি সুন্দর জায়গা, ঠিক অনেকটাই সেরকম ফিলিংস পাচ্ছি এখানে। ইয়াং বয়সেই ঘুরতে হবে, হ্যাঁ বৃদ্ধ বয়সে গিয়ে ঘোরা হবে না, কারণ এত সুন্দর নেচারকে পাওয়া যাবে না। ওটাকেও অনুভব করতে গেলে ইয়াং বয়সে, একদম ইয়াং বয়সে পাহাড়ে পাহাড়ে ঘুরতে হবে একদম। এই চলো, অনেকটা সময় হয়ে গেছে। চলার পথ কিন্তু মাঝে মাঝে এই রকম সমতলের মতন সহজ, চলতে আরামই হয়। আবার মাঝে মাঝে এই রকম একটু চড়াইও রয়েছে। ওই যে ওই রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে এলাম, একটা পাক খেয়েই কতটা ওপর দিকে উঠে এসেছি। আর আমাদের যেতে হবে এই সামনের রাস্তা ধরে। চড়াই পথে কিছুটা ওঠা আর কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নেওয়া, তার সঙ্গে প্রকৃতিকে অনুভব করা, এইভাবেই কিন্তু ট্রেক করা উচিত। আহা কি পরিবেশ এখানকার, অপূর্ব অপূর্ব লাগছে। সত্যিই তাই, চারদিকের এই সবুজ প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আর এখানকার নিস্তব্ধতা এই বেড়ানোটাকে আলাদা এক মাত্রা এনে দেয়। এই জন্যই তো মাঝে মাঝে গাড়ি পথ ছেড়ে পাহাড়ি জঙ্গল পথে হাঁটার মজাই আলাদা। তবে হ্যাঁ, এভাবে চললে বেশি লোক হলে চলবে না, তাতে প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করা যাবে না। ওই 2 থেকে 3 জন সব থেকে ভালো। চলতে চলতে একটা জায়গায় পাশ দিয়ে দেখি সরু একটা মাটির রাস্তা রয়েছে, ওইদিকে একটু এগোতেই এখান থেকে যা দেখতে পাচ্ছি, এই যে দেখো, অপূর্ব সুন্দর। চোখের সামনে দিগন্ত বিস্তৃত একটার পর একটা ঢেউ খেলানো পাহাড়ের সারি, আর তার পেছন দিকে রয়েছে বরফে ঢাকা বিভিন্ন বিখ্যাত সব তুষার শৃঙ্গ। দেখতে অপূর্ব লাগছে। বাঁ দিক থেকে ডান দিকে যে কতগুলো শৃঙ্গ একসঙ্গে দেখতে পাচ্ছি তা বলে উঠতে পারবো না, কারণ সবকটা শৃঙ্গগুলো আমার সঠিকভাবে জানা নেই। আমি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি বোধহয় পৃথিবীর সব থেকে সেরা ছবির বড় একটা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছি। এই ফ্রেমটা আমার সারাটা জীবন মনে থাকবে। সত্যি এই জন্যই পাহাড়ে আসা। কি অভিক? একদম একদম, পাহাড়ের বিউটি আনটাচড, এটা মানতে হবে। অপূর্ব লাগলো। এরপরে জানি না ওপরে আরো কত সুন্দর কত কিছু দেখতে পাবো। হ্যাঁ, তার জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ চলো চলো, আমি একটু বেশি সময় নিই যদিও বা। এবারে চলার রাস্তাটা আরো সরু হলো। সামনে এগোতে দেখি অভিক বিশ্রাম নিচ্ছে। কি ভাই, কিরকম? দেখো, এতক্ষণ অবধি তো ঠিকঠাক ছিল, এবারে রাস্তার অবস্থাটা খারাপ হয়ে গেছে, চাপটা এখানেই হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। আমরা হাঁটা শুরু করেছিলাম 11টা 20 মিনিটে, এখন বাজে 12টা 20 মিনিট। আমরা এ পর্যন্ত 1 ঘন্টায় আসতে পেরেছি মাত্র 1.2 কিলোমিটার। এখনও অনেকটা ওঠা বাকি আছে, চলো। এবারে আরেকটু ওঠার পর 3 দিকে 3টে রাস্তা চলে গেছে দেখতে পেলাম। আমরা যাব ডান দিকের রাস্তায়, কারণ ওখান দিয়ে ইলেকট্রিক তারটা গেছে। ভাই এই 3 রাস্তার মোড়টা এসে কিন্তু একটা চিন্তার ব্যাপার। ভাগ্যি ভালো বলে দিয়েছিল ইলেকট্রিকের তার খেয়াল করে করে যেতে। হ্যাঁ, নাহলে খুব চাপ হয়ে যেত। হ্যাঁ,
বুঝতেই পারতাম না কোনটা রাস্তা। একটা জনমানুষ নেই, দুটোই একই রকম চওড়া আর কি। একটা মানুষজন দেখতে পাচ্ছি না আজকে। না, ওই নিচে একজনকে পেয়েছিলাম। তারা ফিরে যাচ্ছে। হ্যাঁ, এদিকে চলার পথে পাহাড়ি খাদ অনেকটা নিচের দিকে নেমে গেছে, আর সামনের রাস্তা এই রকম সরু। আমরা এই পথে অনেকটা চলে এসেছিলাম। 3 রাস্তার মোড় থেকে তো বেশ কিছুটা ডান দিকে ঘুরে চলে এসেছিলাম, কিন্তু এখানে এসে আর কোনো ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছি না। তাই আবার পেছন দিকে ফিরে যাচ্ছি। ওইখানে গিয়ে দেখি আবার বাদিকের রাস্তা ধরে কোনো ইলেকট্রিকের পোল পাই কিনা। সত্যি ফরেস্ট ডিপার্টমেন্ট একটা বোর্ড লাগাতে পারেনি এইরকম একটা জংশন জায়গাতে। খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে। 50 টাকা করে মাথা পিছু এন্ট্রি ফিস নিচ্ছে, এটা ঠিক নয়। কি ভাই, এবার চলো বাদিকের রাস্তা ধরে যাই। আমার মনে হচ্ছে বাদিকের এই রাস্তাটাই রাস্তা হবে। দিয়ে 1 কিলোমিটার হাঁটা হয়ে গেল। 1 কিলোমিটার গেছি, প্রায় 1 কিলোমিটার এসছি। অদ্ভুত লোকজন, কি মেন্টালিটি আমি বুঝি না। একটা যদি বোর্ড দিয়ে দিত, এই বেকার হাঁটাটা তো হতো না। ঠিক এই জায়গাটাতে একটা বোর্ডের দরকার। এখানে কীরকম আরও একটা দেওয়া আছে, সেটা কেউ কোনো হেল্প করার জন্য কেউ দিয়েছে, আবার এদিকেও আরও দেওয়া আছে। হ্যাঁ, মানে এবার আপনি কিভাবে বুঝবেন বলুন কোন দিকে যাবেন? অদ্ভুত। চলো যাওয়া যাক। বাঁদিকের রাস্তা ধরে এগোতে থাকলাম। এই দিকের রাস্তাটা একটু চড়াই। না, তবে এটা কিন্তু বাস্তব। এইখান থেকে কিন্তু চড়াইটা বেশ কিছুটা উঁচু। একটু তো কষ্ট হবেই, কারণ পাহাড়ের একদম চূড়ায় চড়া তো আর সহজ কথা নয়। যে কোনো কিছু চূড়ায় চড়তে গেলে প্রচণ্ড পরিশ্রমের দরকার। সেটা পাহাড় হোক, সফলতা হোক, যাই হোক না কেন। চলো যাওয়া যাক। আমরাও পাথরের ওপর সাবধানে পা রেখে এগোতে থাকলাম। আরও একটু এগোনোর পর রাস্তা দুভাগে ভাগ হয়েছে। আমি সামনের দিকেই এগোতে থাকলাম। আমরা বাঁদিকে যাব না, আমরা বাঁদিকে যাব না, আমরা ডান দিকে যাব এই রাস্তা ধরে। কারণ ডান দিকে ইলেকট্রিক তার গেছে। এই ইলেকট্রিক তার দেখে যাওয়ার কথাটা নিচে ফরেস্ট অফিস থেকে বলে দিয়েছিল। আমি যখনই পাহাড়ে যাই এরকম ড্রাই ফ্রুটসের প্যাকেট নিয়ে যাই। এটা পাহাড়ে ওঠার সময় খুব কাজে লাগে, কারণ নিচ থেকে যা খেয়ে উঠি সেটা হজম হয়ে যায়। আমি একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু। কিছুক্ষণ বাদে ওপর থেকে দুজনকে নামতে দেখলাম। भैया और कितने दूर? अरे अभी तो है 20-25 मिनट का रास्ता है। 20-25 मिनट। 20-25 মিনিট? आप लोग असल में शॉर्टकट ले नहीं पाओगे। এরা তো বলছে এখনো পর্যন্ত 20 থেকে 25 মিনিট সময় লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। भैया कितना दूर है? बस ज़्यादा दूर नहीं बचा, आप ऑलमोस्ट पहुंच गए। थोड़ी दूर और है थोड़ी दूर। जी, बस थोड़ी सी दूर। দেখলাম অনেকেই নেমে আসছে। कैसा लगा भैया? बहुत बढ़िया, बहुत बढ़िया व्यू है, बहुत बढ़िया लग रहा है। যত এগোচ্ছি ততই ফিরতি পথের মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমরা একটু লেট করেই পাহাড়ে উঠেছি, কারণ নয়না দেবীর মন্দিরে সকালবেলা গেছিলাম তো, তাই জন্য। সাধারণত সবাই সকাল সকাল এখানেই আসেন। আর একটু আসতেই পৌঁছে গেলাম পাহাড়ের টপে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা চেকপোস্ট রয়েছে। এই এখন বাজে বেলা 1:39, অর্থাৎ আমাদের এই রাস্তাটা আসতে সময় লাগলো 2 ঘন্টা 20 মিনিট। তবে হ্যাঁ, আমাদের একটুখানি সময় লেগেছে কারণ আমরা ফটোগ্রাফি করতে করতে এসেছি, তাই জন্য। সাধারণত মানুষ আসলে 1.5 থেকে 2.25 ঘন্টার মধ্যেই চলে আসতে পারবে।
তবে যারা ট্রেক করার অভ্যাস আছে তারাই শুধু আসবেন। বড় বড় গাছে ঘেরা জায়গাটা অসম্ভব সুন্দর। পরিবেশটা এতটাই শান্ত, এখানে পৌঁছতেই শরীরের সমস্ত ক্লান্তিটা কোথায় গায়েব হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে চায়না পিক, অনেকে এটা নয়না পিকও বলে থাকেন। তবে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যেরকম সুন্দর, আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদেরকে। এই যে আমি উঠেছি, আমার ডান দিকে গেলে আমার এই যে পেছন দিকে হিমালয়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এটা পরিষ্কারভাবে দেখা যাবে। সেই দিকটায় নিয়ে যাব। আর আমার মুখোমুখি একটা জায়গা আছে, ওটা ভিউ পয়েন্ট। ওই জায়গা থেকে পুরো নৈনিতালটা খুব সুন্দর দেখা যায়। চলো তোমাদেরকে দুটো জায়গায় দেখাবো। সত্যি কথা চন্দনদা, তুমি একটু এগোতেই দেখি অভিক নিচে বসে রয়েছে। ভিডিও এসে এখানটা বসে এই যে পেছনের পাহাড়ের বিউটি, এটা দাদা আমার কাছে বোনাস। বহুদিন বাদে এরকম ভালোভাবে পিক দেখছি। গাছপালায় ঘেরা জায়গাটা অবর্ণনীয় সুন্দর। আর এখান থেকে দূরে ওই পাহাড়ের চূড়াগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমি এই সুন্দর প্রকৃতিতে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। কি সুন্দর লাগছে, কি বলবো বলো তো। এত সুন্দর জায়গাটা, আর এইখানে আসলে যে শান্তিটা পাচ্ছি কল্পনা করা যায় না। চলো একটা দিক দেখালাম, এরপরে যাব ওই দিকটা, যে দিকটাতে নৈনিতালটা পুরো দেখা যায়। চলো সেই দিকটায় যাওয়া যাক। আবার ফরেস্ট চেকপোস্টের পাশের রাস্তা ধরে এগোতে থাকলাম সামনের দিকে। ফরেস্ট ডিপার্টমেন্টের যে ঘরটা রয়েছে ওখান থেকে একজন স্টাফ আমাকে বলে দিলেন যে এই ডান দিকে এসে সোজা চলে যাওয়া 200 মিটার মতন যেতে হবে, তারপর একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে। যাচ্ছি সেই দিকে, দেখা যাক তোমাদেরকে কত ভালো করে দেখাতে পারি। চেষ্টা তো করছি। তবে কিন্তু একটা অনুরোধ, আজকের ভিডিও কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই একটা মতামত জানিও কমেন্ট বক্সে। তোমাদের মতামতগুলো পেলে আমার সব থেকে বেশি উপকার হয়, নতুন ভিডিও করতে আমার অনেক বেশি এনার্জি পাই। চলো যাই সামনের দিকে। তবে মনে রেখো কিন্তু অবশ্যই করে মতামতটা জানিও। চলার পথটা খুবই সুন্দর। ডান দিকে বাঁ দিকে পাহাড়ের ঢাল নেমে গেছে, চারদিকটা সবুজ গাছপালায় ঘেরা। এই রকম পাহাড়ের রিজ ধরে হাঁটার মজাই আলাদা, প্রকৃতিকে খুব ভালোভাবে অনুভব করা যায়। চলো চলো। আরও কিছুটা হেঁটে আসার পর আমরা ভিউ পয়েন্টের কাছে এসে পৌঁছলাম। পাহাড়ের ঢাল দিয়ে কিছুটা নেবে এসে পৌঁছানোর চেষ্টা করলাম ভিউ পয়েন্টের একদম শেষ প্রান্তে। এই পৌঁছে গেছি নয়না পিকে। এখান থেকে পুরো নৈনিতাল শহরকে পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো ক্যালেন্ডারে আঁকা ছবি, অপূর্ব লাগছে। এই যে দেখো, নীল আকাশের নিচে পাহাড়ের কোলে শুয়ে আছে নৈনিতাল লেক সহ পুরো শহরটা। মেঘ না থাকলে এখান থেকে দূরে হিমালয়ের সব বিখ্যাত পর্বতশৃঙ্গগুলো পরপর দেখতে পাওয়া যায়। সত্যি আমার চোখের সামনে পৃথিবীর সব থেকে বড় ক্যানভাসের জীবন্ত ছবি দেখতে পাচ্ছি। একটাই কথা মন থেকে বের হয়ে আসে, অপূর্ব। এখানে আকাশ, লেক আর পাহাড় দেখতে নীল, সবুজ আর সাদা রঙের অপূর্ব এক মেলবন্ধন তৈরি করেছে। কি তোমরা বলো তো কিরকম লাগছে? আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। কিন্তু আমরা এখানে কিছুটা সময় কাটালাম। সত্যি কিন্তু খুব সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো। আর এই জায়গাটা এত সুন্দর, হাতে আর একটু বেশি সময় থাকলে এখানটায় কাটানো যেত, কিন্তু আমাদেরকে আবার নিচে নামতে হবে। নিচে নেবে আরও একটা জায়গায় যাব। চলো তাহলে।
আবার গাছপালার মধ্যে দিয়ে পাহাড়ের রিজ ধরে ফেরার পথ ধরলাম। আজ নৈনিতালের এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পেলাম, তা আমার মনে সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে রইল। এবারে একটু চা খেয়ে নিলাম। এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে অফিস, এখানেই একজন 20 টাকা করে চা বিক্রি করে। এখান থেকে 1 কাপ চা খেয়ে নিচ্ছি, তারপরে খুব তাড়াতাড়ি নিচে নামতে হবে। ভালো মানিয়েছে। এখন বাজে বেলা ঠিক 3টে। এখন আবার নামা শুরু করলাম। প্রায় 3.5 কিলোমিটার নিচের দিকে নামতে হবে। তারপরে কিন্তু এখান থেকে যাব আরেকটা জায়গা, সেটা যতদূর সম্ভবত মনে হচ্ছে হনুমানগড়ি। পাহাড়ি পথে নামা শুরু হলো। তবে নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে। একটু বেকায়দায় পা পড়লেই পায়ের অবস্থা খারাপ, একদম মচকে যাবে। রাস্তা হলো ঠিক এই রকম পাথর বেছানো, তাই ধীরে ধীরে সাবধানে নামাই উচিত। আর চলার পথের এদিকটাতে এই রকম পাহাড়ের ঢাল নেমে গেছে। আমরা এই পথ ধরে এগোতে থাকলাম। এখন বাজে বেলা 3:22। এসে পৌঁছলাম ঠিক যে জায়গাতে আমরা রাস্তাটাকে হারিয়েছিলাম, সেই মাঝখানের জায়গাটা। এই যে আমরা এই দিকটাতে চলে গেছিলাম, কিন্তু যাওয়ার কথা ছিল এই দিকটা দিয়ে। এটা হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তার মাঝখানে একটা ব্রেক। এখনো পর্যন্ত আরও 1.5 কিলোমিটার নিচে নামতে হবে। আমরা এরপরে একটু ভালো রাস্তা পেয়ে তাড়াতাড়ি এগোতে থাকলাম। এখন বাজে বেলা 3:44, অর্থাৎ আমরা 44 মিনিটে পুরো রাস্তাটা নেমে এলাম। এরপরে আমাদের যাওয়ার টার্গেট ছিল এখান থেকে আরেকটা পাহাড়ের টপে, সেটা হচ্ছে টিফিন টপ বলা হয়। কিন্তু হাতে যাওয়ার সময় আমরা বোধহয় আর টিফিন টপ যেতে পারবো না। আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, যেটা কিন্তু নৈনিতালে খুব বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে হনুমানগড়ি। সেই হনুমানগড়ি, ওখানে আছে হনুমানজির মন্দির, এবং ওই জায়গার থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। তাহলে চলো ওখানে বেরোনো যাক। আমাদের আঙ্কেলজি এখানেই অপেক্ষা করছে। আঙ্কেল যদি গাড়িতে উঠে পড়ি। ওয়েলকাম চলো আঙ্কেলজি। ওয়েলকাম। এখান থেকে হনুমানগড়ির দূরত্ব প্রায় 6 কিলোমিটার মতো। মেন ব্যাপারটা হলো আজকে আমাদের বেরোতে এত দেরি হয়ে গেছে। আমরা যদি আরও 1-1.5 ঘন্টা আগে বেরোতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। তাহলে আমরা টিফিন টপটাও কভার করতে পারতাম। একটু খারাপ লাগছে। ঠিক আছে চলো, তবে যেই জায়গাটা যাচ্ছি আশা রাখি সেটাও খুব সুন্দর জায়গা। হনুমানগড়ি যেতে আমরা নৈনিতাল লেককে ছাড়িয়ে এগিয়ে চললাম। আঙ্কেলজি আমাদের সঙ্গে 2 দিন ঘুরে এতটা আন্তরিক হয়ে গেছেন, কল্পনা করা যায় না। আঙ্কেলের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল আন্টির সঙ্গে। আঙ্কেল হচ্ছে এখানকার একজন টিচার ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। আর আন্টিও বর্তমানে এখানকার এক স্কুলের টিচার। এই যে ওনাকে গাড়িতে তুলে দিলেন। আমরা এখন সবাই মিলে যাচ্ছি হনুমানগড়ি। 2 দিন আমরা আঙ্কেলের সঙ্গে ঘুরে বেশ আনন্দই পেয়েছি। ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমাদের দরকার হলে ফোন করে নিও। আমাদের গাড়ি হনুমানগড়ির পাহাড়ের ওপর উঠতে থাকলো। তখন পড়ন্ত সূর্যের আলোয় দূরের পাহাড়ের চূড়াগুলো সোনালি রঙে সেজে উঠেছে। সে এক মায়াবী রূপ, কি যে ভালো লাগছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর ও এই এসে পৌঁছে গেছি হনুমানগড়িতে। আর আজকে মঙ্গলবার, খুব সুন্দর একটা দিনে এসে পৌঁছলাম। চলো তাহলে যাওয়া যাক। হনুমানগড়িতে সরাসরি গাড়িতে তো এলাম, অনেকে আবার পায়ে হাঁটার পথ আলাদা আছে, সেখান দিয়ে হেঁটে ওঠেন। ঢুকে পড়লাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে। এই হলো হনুমানগড়ি, নৈনিতালের আরও একটা মুখ্য দর্শনীয় স্থান। প্রতিদিন প্রচুর ভক্ত এবং দর্শনার্থী এখানে আসেন। হনুমানগড়ির ভেতরে আমি ঘুরে এলাম। ভেতরে কোনো রকম ফটোগ্রাফির অনুমতি নেই বলে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না।
ভেতরে প্রধানত হনুমানজির মন্দির রয়েছে, এছাড়াও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। ঘুরে দেখতে প্রায় মিনিট 15 মতন সময় লাগবে। খুব সুন্দর জায়গাটা, খুব বেশ একটা আধ্যাত্মিক আবহ রয়েছে। এই যে শুনতেই পাচ্ছ তোমরা, মানে কীর্তন চলছে, খুব ভালো লাগলো জায়গাটা। তোমরা একবার এখানে এসে ঘুরে দেখে নিও। এবারে গাড়িতে করে চললাম সানসেট ভিউ পয়েন্টে। আমি তো মন্দিরের কাছ থেকে জায়গা খুঁজছিলাম সানসেট দেখার জন্য। তখন আঙ্কেল আমাকে বলল সে নিয়ে যাচ্ছেন ভালো একটা জায়গায়। চলতে চলতে বুঝতে পারছিলাম জায়গাটা কত ভালো হবে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি একটা জায়গায় এসে পৌঁছলো। আঙ্কেল এখানে নিয়ে এলেও সুন্দর একটা সানসেট দেখাবে বলে। এটা হনুমানগড়ির থেকে বেশ কিছুটা দূরে। চলো তাড়াতাড়ি করে যাই, সানসেট শুরু হয়ে গেছে। তখন চোখের সামনে উল্টো দিকের পাহাড়ে সূর্যি মামা আস্তে আস্তে অস্ত যাচ্ছেন, আর সারা আকাশ জুড়ে শুরু হয়েছে রঙের খেলা। প্রকৃতি দেবী তার ইচ্ছা মতন রং ঢেলে সাজিয়েছে পুরো আকাশ জুড়ে। অদ্ভুত এক মায়াবী রূপ। আমি এখানে দাঁড়িয়ে সম্পূর্ণ সূর্যাস্ত দেখলাম। সানসেটটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। যাই হোক, এবার চলো। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, ট্রেক হলো। নিচে আঙ্কেল এবং আন্টি ওয়েট করছেন। এইমাত্র আঙ্কেলের কাছে ফোন এলো, ওনার বড় দিদি যিনি আছেন উনি গত হয়েছেন। ওনারা আমাদেরকে এখন ছেড়ে দিয়েই ওনারা আবার ওখানে বেরিয়ে যাবেন। তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সন্ধ্যের সময় কি করছি সবটাই দেখাবো। চলো তাহলে। এই জায়গাটাতে বেশি ভিড়ভাট্টা নেই, তাই এখানে সময় কাটাতে বেশ ভালো লাগবে। কিন্তু আমাদের হাতে যে সময় নেই, তাই বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। চলে এলাম নৈনিতাল ম্যাল রোডে। তখন নৈনিতাল শহরে আলো জ্বলে উঠে এক স্বপ্নপুরী পরিবেশ তৈরি করেছে। পুরো চত্বরটাই জমজমাট। এই মল রোডে এসে আঙ্কেল এবং আন্টিকে ছেড়ে দেওয়া হচ্ছে। সত্যি খুব ভালো মানুষ এরা দুজন, খুব ভালো ঘোরালেন। তোমাদের যদি মনে হয় যে তোমরা লোকাল সাইট সিনের জন্য ওনাদের সঙ্গে যোগাযোগ করবে, তাহলে কিন্তু আমি নাম্বার দিয়ে দিতে পারবো। আমাকে শুধু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি নাম্বার দিয়ে দেবো। আমরা মল রোড ধরে একটু ঘুরতে থাকলাম। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটার জন্য বড় বড় শোরুম রয়েছে। ইচ্ছা হলে কেনাকাটা করে নিতে পারো। ম্যাল রোডে আছে অনেক ধরনের স্ট্রিট ফুড। সন্ধেবেলা ঘুরতে ঘুরতে এগুলো খুব দরকার হয়। ছোটোখাটো উপহার দেওয়ার জন্য অনেক কিছু পাওয়া যায়। আর রয়েছে ভুটিয়া মার্কেট, কম দামে শীতের জামাকাপড় কেনার জন্য একদম আদর্শ জায়গা। জানলাম স্থানীয় মানুষরাও এই ভুটিয়া মার্কেট থেকেই বেশিরভাগ শীতবস্ত্র কেনেন। আমরা মার্কেটটা ভালো করে ঘুরে বেরিয়ে পড়লাম। আজকের এই নৈনিতালের ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। চলে এলাম চৌধুরী রেস্টুরেন্টে ডিনার করার জন্য। মেনুতে ছিল রুটি, ডাল, আলু ভাজা আর অমলেট। সারাদিন দৌড়ঝাঁপ করে খুব ক্লান্ত। এই চৌধুরী রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। এখন খাওয়া দাওয়া করে সোজা রুমে চলে যাব। তাই জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন আরেকটা জায়গায়। ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভ রাত্রি।